আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে এমএস টিচিং চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল সেই সম্পর্কে আলোকপাত করা হবে। তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে 4টে প্রশ্ন আছে। তো কাজটাকে আমি এরকমভাবে ভাগ করেছি। প্রথম পর্যায়ে তোমাদের ওই 4টে প্রশ্ন আমি প্রত্যেকটা বুঝিয়ে দেব, আলোচনা করা হবে। তোমরা কেমন বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয় পর্যায়ে ওই 4টে প্রশ্নের উত্তর আমি সম্পূর্ণরূপে সলভ করে ভিডিওতে আপলোড করব। তাহলে আমরা আলোচনা শুরু করি। দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম যে প্রশ্ন সেটি এবার বোর্ডে আসছে। প্রথম প্রশ্নটি বোর্ডে আছে, দেখো পিভি ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম আর টি সমীকরণে এম রাশির একক কী হবে তা মাত্রে বিশ্লেষণ করে দেখাও। তো প্রশ্নের উত্তরটা আমরা সমাধান করার চেষ্টা করি। চলো দেখো, তাহলে সমীকরণটা দেওয়া আছে পিভি ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম আর টি। এখান থেকে লিখতে পারি বা m is equal to w by pv আর t। তাহলে ফার্স্ট আমাদের বের করতে হবে m এর মাত্রা। অতএব m এর মাত্রিয় সংকেত is equal to তাহলে m এর মাত্রিক সংকেত কি হবে? আমরা যে সমীকরণটা পেয়েছিলাম m is equal to w by pv আর t। তাহলে এখান থেকে দেখো m এর মাত্রিক সংকেত is equal to আমি লিখতে পারি, প্রথমে আছে w। তাহলে w মানে ভর, তার মাত্রা হলো m, ইন্টু আর। আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, তোমরা সবাই জানো। তার মাত্রা m l স্কোয়ার t ইনভার্স 2 মোল ইনভার্স k ইনভার্স। তারপরে আছে তাপমাত্রা, যার মাত্রা k বাই p, p ফর প্রেশার বা চাপ, যার মাত্রা হবে এটা v, v মানে আয়তন, ভলিউম, মাত্রা l কিউব। তো এবার দেখো এখানে ওপর নিচে পাশাপাশি কিছু টার্ম কেটে যাবে। তাহলে এখানে কি কি কাটছে? কেটে গেল এল ইনভার্স 1 আর এল কিউব যদি গুণ করি তাহলে হবে এল স্কোয়ার। তো এল স্কোয়ার আর এগুলো ওপর নিচে কেটে গেল। টি ইনভার্স 2, টি ইনভার্স 2 কেটে গেল, কে ইনভার্স কে কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকলো? এম মোল ইনভার্স। এটাকে লিখতে পারি ইনভার্সটাকে আমরা এখানে বাই হিসাবে লিখলাম। তাহলে এর এককটা কি হবে? এবার দেখো এম মানে হলো ভর, তো ভরের সিজিএস পদ্ধতিতে একক গ্রাম। এই বাইটাকে
পার হিসাবে লেখা হয়। তাহলে গ্রাম পার মোল, এটা সিজিএস। তাহলে এসআইতে কি হবে? এসআইতে ভরের একক কেজি, এটা মুছে এখানে লিখে দিই। তাহলে এসআইতে হবে ভরের একক কিলোগ্রাম পার মোল। তাহলে এটা হলো আমাদের প্রথম কোশ্চেনের আলোচ্য বিষয়। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব। তো দ্বিতীয় প্রশ্ন আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের কারণ ব্যাখ্যা করো। তো গ্রিন হাউস এফেক্টের অনেক কারণ আছে, তো তোমরা তোমাদের মতন করে কারণগুলো লিখতে পারো। তবুও আমি দু একটি কারণ এখানে তুলে ধরছি, তার হিন্টসগুলো দিচ্ছি। তোমরা এটা সম্পূর্ণ করে উত্তর লিখবে বা ভিডিও শেষে উত্তরটা পেয়ে যাবে। তো গ্রিন হাউস এফেক্ট কী কী কারণে হতে পারে? এর ভিতরে অন্যতম একটা কারণ হলো নাম্বার 1, অরণ্য ধ্বংস। নাম্বার 2, বর্তমানে পরিবেশে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি ইত্যাদি গ্যাস বেড়ে যাওয়ার জন্য গ্রিন হাউস প্রভাব দেখা যাচ্ছে। তাহলে কী কী গ্যাস? CO2, সিএফসি ইত্যাদি। নাম্বার 3, বর্তমানে যেটা বেশি হচ্ছে যে আমরা বিকল্প শক্তির তুলনায় অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করছি। তো জীবাশ্ম জ্বালানি দহনের ফলে গ্রিন হাউস এফেক্ট অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে। তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এছাড়া আরও অনেক কারণ আছে, তোমরা সেগুলো নিজেদের মতো করে লিখে নিতে পারো। তো এর সম্পূর্ণ উত্তর ভিডিও শেষে দেওয়া হবে। এবার চলো আমরা যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর যে প্রশ্নটি আছে, কাচের স্ল্যাবে আলো পড়লে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? প্রশ্নের উত্তরটা একটু ভালো করে মন দিয়ে দেখবে, একটু বুঝে নাও। সমান্তরাল যে কাচফলক আছে, সেই সমান্তরাল কাচফলককে আমরা পরস্পর বিপরীতভাবে স্থাপিত দুটি প্রিজমের সমবায় বলে কল্পনা করতে পারি। ছবিটা দেখো, ক্লিয়ার হবে। দেখো, এবিসিডি একটা সমান্তরাল কাচফলক, যাকে আমরা এবিসি এবং এসিডি দুটি প্রিজমের সমবায় বলে কল্পনা করছি। এবার যদি এই প্রিজমের এবি প্রতিসারক তলে সাদা আলো আপতিত হয়, তবে কি হবে দেখো। সাদা আলো এখানে আপতিত হলো। সাদা আলো আপতিত হওয়ার পর আলোকরশ্মি এই প্রিজম দ্বারা বিচ্ছুরিত হচ্ছে। তো বিচ্ছুরিত হওয়ার ফলে 7টি বর্ণে সাদা আলোকরশ্মি ভেঙে যাচ্ছে। তো 7টি বর্ণে তোমরা জানো কী কী বর্ণে বিভাজিত হয়। তো তার প্রান্তীয় বর্ণ হলো লাল এবং বেগুনি। সেই প্রান্তীয় বর্ণ দুটো আমরা এখানে দেখাচ্ছি। এটা লাল, বেগুনি। এবার কি হলো? এবার এই বিশ্লিষ্ট যে বর্ণগুলি, মৌলিক 7টি বর্ণ আলো, তারা কি করছে? তারা এসিডি এই প্রিজমের দ্বারা পুনরায় সংযোজিত হচ্ছে, যেটাকে আমরা বলবো পুনর্যোজিত হচ্ছে। তো পুনর্যোজিত হওয়ার ফলে কি হবে? ছবিটা দেখো।
ওই 7টি বর্ণ আবার একসঙ্গে পুনর্যোজিত হলো, একসঙ্গে মিশে গেল। কেন? এই ACD প্রিজম দ্বারা প্রতিষ্ঠিত হয়ে। তো 7টি বর্ণ যদি আবার একসঙ্গে মিশে যায় তাহলে কি তৈরি হবে? আবার সাদা বর্ণের আলো তৈরি হবে, যেটি এই CD প্রতিসারক তল থেকে আপতিত আলোক রশ্মির সমান্তরালে নির্গত হয়ে বেরিয়ে যাবে। সরি, লিখে গেল। এভাবে নির্গত হবে। তো এই কারণের জন্য কাচের স্ল্যাবে আলো আপতিত হলেও নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না। এর সম্পূর্ণ উত্তর অবশ্যই তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে। এবার আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্ন, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটি ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত বা সংকেত ওজন ব্যবহার করা হয় কেন? তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে সবাই যে আয়নীয় যৌগে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা একে অপরকে ঘিরে রাখে। তো এই একে অপরকে ঘিরে তারা একটা ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে একটা কেলাস বা ক্রিস্টাল গঠন করে। একটা অনেকটা ছবি দেখো, একটু ক্লিয়ার হবে। তো মনে করো এখানে একটা আয়নীয় যৌগের অণু আছে, এখানে একটা আছে, তো এই যে আয়নগুলো, একটা আয়নীয় যৌগের যে অণুর মধ্যে যে আয়নগুলো আছে, প্রত্যেকটি আয়ন একে অপরকে ঘিরে অবস্থান করছে। এই আয়নগুলি একে অপরকে ঘিরে অবস্থান করার জন্য এরা খুব সংঘবদ্ধভাবে, দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে আছে এবং এই ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়ে এই দৃঢ় আবদ্ধ হয়ে একটা ক্রিস্টাল বা কেলাস গঠন করেছে। এর ফলে এদের স্থায়িত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই যে কেলাস তৈরি করছে, এই কেলাস থেকে কিন্তু আমরা যে আয়নগুলি নিয়ে এটি তৈরি হয়েছে, আয়নগুলিকে আমরা পৃথকভাবে বের করে আনতে পারি না। অর্থাৎ আয়নীয় যৌগের ক্ষেত্রে পৃথক কোনো অণুর অস্তিত্ব নেই বা স্বতন্ত্র কোনো অণুর অস্তিত্ব দেখতে পাই না। এরা কেলাস গঠন করে একত্রিতভাবে অবস্থান করে, ত্রিমাত্রিকভাবে সজ্জিত থাকে। তো যেহেতু এদের পৃথক বা স্বতন্ত্র কোনো অণুর অস্তিত্ব নেই, তাই এদের ক্ষেত্রে এই আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটি ব্যবহার অধিক যুক্ত সঙ্গত। সেই জন্য সংকেত ওজন ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের 4টে প্রশ্ন। 4টে প্রশ্ন এখানে আলোচনা করা হলো। এবার এর সম্পূর্ণ উত্তরটাও শেষে দেওয়া হবে। তোমাদের হয়তো অনেকেই এই প্রশ্নের উত্তরগুলো করে ফেলেছো, তারা উত্তরগুলো মিলিয়ে দেখবে। আর যারা এখনও করে উঠতে পারোনি, তারা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তৈরি করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যদি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই MS টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো এবার এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরগুলো দেখে নেওয়া যাক।
আজ তবে এইটুকু থাকলো। এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।